আচ্ছা, তো এটা আশা করি বোঝা গেল যে এই কার্ভটা কেন কিরকম ভাবে কি এটা তো মানে ডিফারেন্ট লাইট সঙ্গে চেঞ্জ থাকবে না? আবার আস্তে আস্তে বল, শোনা যাচ্ছে। মানে ইনফ্রারেড, তারপর ওয়েভস গুলো আছে না, ওদের সাথে তো চেঞ্জ হবে। ইনফ্রারেড, তারপর রেড, ওই হুম, ভ্যারি করবে না কোনটা? নাকি একটাই ফলো করবে? এই যে এটা আমরা একটা জেনারেল কার্ভ আঁকছি, তুই যেটা বলছিস সেটা এলইডির জন্য, ঠিক আছে। এলইডি একটা স্পেশাল পারপাস ডায়োড, ঠিক আছে। তো তার জন্য কার্ভ এরকমই হবে, নেচারটা কার্ভের এরকমই হবে, যেমন স্ট্রেট লাইন, ঠিক আছে। তো নেচারটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। কোথা থেকে যাবে সেটা তার উপর ডিপেন্ড করছে কিরকম ডায়োড তার উপর। তো এটা গেল ফরওয়ার্ড বায়াসের জন্য। এবার রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স যদি করি সেটা কেমন হবে? ডায়োড ড্র করে ফেল। এখানে মাইক্রো অ্যামিটার লাগিয়ে দিতে পারিস, পিএন, এখানে ভোল্ট মিটার লাগিয়ে দিন। রিডিং নিলে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। কেন নিচ দিকে? রিভার্স বায়াস তো, তাহলে উল্টো দিকে কারেন্ট যাবে, ঠিক আছে। ওই জন্য নেগেটিভ কারেন্ট, ভোল্টেজও দেখ উল্টো দিকে। তো এই যে কারেন্টটা দেখে মনে হতে পারে যে এই যে এইটুকু ভ্যালুটা অনেক বেশি, কিন্তু এটা এটা জাস্ট কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার, তো ভ্যালু খুব কম। তারপরে কারেন্টটা হুড় করে বেড়ে যায়, ঠিক আছে। এবার এই যে এই পার্টটা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন বলে। একটা ডায়োডকে বারবার বারবার ব্রেকডাউন রিজিয়নের যদি নর্মাল ডায়োডকে নিয়ে যাওয়া হয় তাহলে ডায়োডটা পুড়ে চলে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ডায়োডের ব্রেকডাউন রিজিয়নের আবার ইম্পর্টেন্সও আছে, কিন্তু তার জন্য আমরা স্পেশাল করে হিট সিঙ্ক দিয়ে ডায়োড বানাই, যেগুলোকে ওদের কাজই হচ্ছে রিভার্স বায়াসে গিয়ে ওই হাই কারেন্টটা তৈরি করা। তো ওর জন্য আমরা স্পেশাল করে বানাই সেই ডায়োড গুলো। নর্মাল ডায়োডকে যদি ওরকম বা যেগুলো ওই পারপাসে বানানো নয় সেগুলোকে যদি আমরা রিভার্স এই ব্রেকডাউন রিজিয়নে বারবার নিয়ে আসি তাহলে ও পুড়ে যাবে। মানে তারপর তুই ফরওয়ার্ড বায়াসে লাগালে ও আর কোনো রিডিং টিডিং দেবে না, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, নষ্ট হয়ে যাবে ডিভাইসটা। কিন্তু রিভার্স বায়াসের ইম্পর্টেন্স আছে, ওই যে হাই কারেন্ট রিজিয়নটা উঠছে ওর ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স আছে আমরা পরে জানবো যখন আমরা জেনার ডায়োড পড়বো, ঠিক আছে। কারণ জেনার ডায়োডে ইম্পর্টেন্স রয়েছে।
তো জেনার ডায়োডের ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে রিভার্স বায়াসে থাকে, সেটা নিয়ে আমরা পরে আসছি। এবারে এই যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসে দেখলাম দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটাকে যদি আমরা মানে পাঞ্চ করি, কম্বাইন করি, তাহলে কি পাবো? এটাকে কম্বাইন করলে কি পাবো? টোটাল একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাবো। সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হবে? এরকম, বুঝতেই পারছিস, 0 থেকে শুরু হবে, এই উঠবে, আর এখানে এরকম ভাবে গিয়ে ঠিক আছে, এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস রিজিয়ন, এটা হচ্ছে রিভার্স বায়াস রিজিয়ন। ওকে, এবারে এই যে ব্রেকডাউন জিনিসটা, এই রিজিয়নে যে ব্রেকডাউন হচ্ছে, এই ব্রেকডাউনটা কেন হচ্ছে সেটা একটুখানি দেখি। ব্রেকডাউনের পিছনে গল্পটা কি? দেখ, ডায়োডের কনসেপ্টটা ভাব, ওই আবার পিএন জাংশনের মতো ভাব। এদিকে কি আছে? পজিটিভ পজিটিভ পজিটিভ, এদিকে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এবার এখানে এরকম ফিল্ড তৈরি করা আছে, মনে কর এইভাবে এক্সটার্নাল ফিল্ড গুলো কাজ করছিল না, এই ব্ল্যাক ভাবে এক্সটার্নাল ফিল্ড কাজ করছে। এবার একটা জিনিস ভাব, এক্সটার্নাল ফিল্ড গুলো যখন একটু হাই হয়ে যাবে, হাই ভ্যালুর এক্সটার্নাল ফিল্ড হয়ে যাবে, তখন এই যে ক্রিস্টাল স্ট্রাকচার আছে, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ডে তো দুটো করে ইলেকট্রন আছে, এপারে ওপারে, প্রত্যেকটা কোভ্যালেন্ট স্ট্রাকচারে দুটো করে ইলেকট্রন আছে এপারে ওপারে। তো ওইগুলো কি হয়ে যায়? বন্ড গুলো ব্রেক করে যায় যখন এক্সটার্নাল ফিল্ডটা হাই হয়ে যায়। সবসময় ব্রেক করবে না, বন্ড গুলো কখন ব্রেক করবে? যখন এক্সটার্নাল ফিল্ডটা হাই ভ্যালু হয়ে যাবে, যখন এক্সটার্নাল ফিল্ডের ভ্যালুটা কি হয়ে যাবে? হাই হয়ে যাবে, তখন ওই বন্ড গুলো ব্রেক করে যাবে। এবার বন্ড ব্রেক করা মানে কি? ইলেকট্রন হোল একসাথে পেয়ার তৈরি হবে, যেখানে ভ্যাকেন্সিটা তৈরি হলো ওখানে হোল, ইলেকট্রনটা যেখান থেকে তৈরি হলো বন্ডটা ভেঙে সেখান থেকে চলে আসছে। তাহলে এই যে ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো হঠাৎ করে তৈরি হয়ে গেল বন্ড ব্রেক করে, তাই জন্য ওই যে কারেন্টটা দেখ হঠাৎ করে ইনক্রিজ করে চলে আসে। ঠিক আছে, এইবারে এই যে কার্ভের এরকম একটা রিজিয়ন দেখতে পাচ্ছিস, যে কার্ভে এরকম একটা রিজিয়ন আছে, এই যে আসছে আসছে আসছে, এই যে রিজিয়ন, সরি সরি একটুখানি এদিকে চলে এসছে, কার্ভটা মানে স্টেট নামবে, ঠিক আছে। তো এই যে জায়গাটা, এইটাকে কি বলা হয়? ব্রেকডাউন ভোল্টেজ। মানে এই ভোল্টেজটা পেলে তবে তো ব্রেকডাউন হচ্ছে ডায়োড, ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে।
আর এটা তো ব্রেকডাউন রিজিয়ন। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্রেকডাউন নিয়ে কথা। এবারে ডায়োডকে ইউজ করা হয় বিভিন্ন পারপাসে। পেজটা পাল্টে নিচ্ছি। ফার্স্ট পারপাস আমরা পড়বো অ্যাজ এ রেকটিফায়ার। তার ফার্স্ট আমাকে জানতে হবে রেকটিফায়ার জিনিসটা। রেকটিফায়ার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করে, যেটা এসি কারেন্ট বা ভোল্টেজকে কি করবে, ডিসি তে কনভার্ট করবে। চলো দেখি কিরকম ভাবে হচ্ছে। তো রেকটিফায়ার আবার দুটো টাইপের আছে বলছে। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ বলে দিয়েছি, কনভার্ট এসি টু ডিসি। এই রেকটিফায়ারে কি আসে বলতো? আসে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, ইনপুট আর আউটপুট ভোল্টেজ, মানে ইনপুট আর আউটপুট কার্ভ আর সার্কিট ডায়াগ্রাম। এইটা হচ্ছে লোড, এখান থেকে আমরা আউটপুটটা মেজার করছি। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। এবারে ভালো করে দেখ, এসি সোর্সের একবার এটা পজিটিভ থাকবে, একবার এটা নেগেটিভ থাকবে। যখন এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, তখন কি হচ্ছে বল? এটা ফরওয়ার্ড বায়াসে আছে, মানে কারেন্ট ফ্লো করে যাচ্ছে। এবার পরের সাইকেলেই কি হবে বল? আবার ওটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, তখন আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তখন ওটা রিভার্স বায়াসে চলে গেছে। তাহলে কিছুটা টাইম লোডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কিছুটা টাইম যাবে। এবার প্যাটার্নটা এক্স্যাক্টলি কিরকম হবে সেইটা বোঝার জন্য আমাকে ইনপুট আউটপুট কার্ভ ড্র করতে হবে। খুব ভালো করে এখানটা ফলো কর, আমি এখানে ড্র করছি, তাহলে বোঝা যাবে ভালো। দেখ, মনে কর আমি ইনপুট কার্ভটা এরকম ভাবছি, এই এখানে তার আউটপুটটা ড্র করব, গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। যখন এরকম আছে, তার মানে মনে কর উপরে পজিটিভ, এটাতে নেগেটিভ, তার মানে তখন কারেন্ট কি আছে, যেরকম গেল সেরকমই দিল। কিন্তু যখন উল্টো হয়ে যাচ্ছে, তখন কোনো কারেন্ট দিচ্ছে না, তার মানে গ্রাফ কি এরকম হবে। তারপরে আবার এটাতে কারেন্ট দেবে, এটাতে দেবে না, এটাতে আবার দেবে না, তার মানে এরকম, তারপর এরকম, আবার এরকম, আবার এরকম পাবে। ঠিক আছে? তার মানে এই যে পজিটিভ নেগেটিভ হওয়াটা, মানে অপোজিট দিকে পোলারিটি হওয়াটা, সেটা দেখে অফ করে দিল এই ডায়োডটা। কিন্তু এখানে একটা ড্রব্যাক রয়েছে, যে পুরো যে এসি ভোল্টেজটাকে ইউজ করতে পারলো না, মানে অনেক এনার্জি লস করছে। ও ডিসি বানিয়েছে। এবার দেখ, এইটার যদি তুই অ্যাভারেজ ভ্যালু নিস, তাহলে ফ্রিকোয়েন্সিটা খুব বেশি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ধর সামহার এখানে একটা এরকম ভ্যালু দেবে, অ্যাভারেজ ভ্যালু। তাহলে কনভার্সন হলো,
কিন্তু অনেক এনার্জি লস করেছে। এই যে রিজিয়ন গুলোকে কনভার্ট করতে পারেন, তার জন্য কি হয়েছে, অনেক এনার্জি লস হয়েছে। সেই এনার্জি লসটা আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারে গিয়ে আর এনার্জি লস হবে না, ও কমপ্লিটলি কনভার্ট করে দেবে। কি আসে আমি বারবার বলছি, এই যে সার্কিটটা ড্র করতে দেবে, এন্ড এখানে এই যে এইটা ইনপুট কার্ভ আর এটা হচ্ছে আউটপুট কার্ভ, এই দুটো ড্র করতে দেবে। এইভাবেই কোশ্চেন আসে। এইবারে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারে আমাদের লাগবে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। ওরকম ভাবে এসি সোর্স তো আমরা বেসিক্যালি ট্রান্সফরমার দিয়েই দিই, কিন্তু প্রথমে যে হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা নর্মাল এসি সোর্স দিয়ে ট্রান্সফরমার দিয়ে লাগালেই হতো। কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারে একটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হচ্ছে কি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার জিনিসটা কি, সব কি বৃত্তান্ত আস্তে আস্তে দেখাচ্ছি ডায়াগ্রামে। মনে কর এখানে একটা সোর্স আছে, এখানে কি আছে, এইখানে ওই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কেন বলা হচ্ছে, কারণ ওর সেন্টারে আরেকটা ট্যাপিং করার ব্যবস্থা আছে। এবারে দেখ এইখানে লোডটা লাগানো হয়েছে এরকম, এইটা হচ্ছে লোড, এর অ্যাক্রসে আমরা আউটপুট নেব। এইখানে ইনপুট এসি দেওয়া রয়েছে, আর এখানে যেমন আয়রন কোর থাকে এরকম ভাবে ডাবল দুটো দাগ দিয়ে দেখানো হয় আয়রন কোর সেট। ঠিক আছে, এবার এর প্রিন্সিপালটা কিভাবে হয় লক্ষ্য কর। এর এই যে সেন্টার ট্যাপ লাগানোর ব্যাপারটা হচ্ছে, এখানে জিরো টার্মিনাল হয়। মনে কর তোর সোর্স আছে +5 ভোল্ট, মানে এসি মানে +-5 ভোল্ট যাবে, তো উপরের এন্ডটা হবে +5 ভোল্ট, নিচের এন্ডটা হবে -5 ভোল্ট, আর সেন্টার ট্যাপের মাঝেরটা হবে জিরো। যখন পোলারিটি উল্টাবে, উপরেরটা এটা মাঝে জিরো, এটা প্লাস, এইভাবে হবে। এইটা হচ্ছে মজা সেন্টার ট্যাপ। ঠিক আছে, তো এবার কিভাবে হচ্ছে ব্যাপারটা বল। যখন এখানে পজিটিভ হচ্ছে, এখানে জিরো, এখানে নেগেটিভ, তাহলে দেখ উপরের এটাকে আমি ডায়োড নাম্বার 1 ধরছি, এটাকে ডায়োড নাম্বার 2 ধরছি। তাহলে যখন এরকম সিচুয়েশন আছে, তখন দেখ ডায়োড নাম্বার 1 দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারণ পজিটিভের সাথে পি আছে, ডায়োড নাম্বার 2 দিয়ে কারেন্ট ফ্লো হবে না। তাহলে কারেন্টটা দেখ এখান থেকে যে কারেন্ট আসছে সেটা এই ডায়োডের মধ্যে দিয়ে পাস করে, এখান থেকে এসে লোডের মধ্যে দিয়ে পাস করে আবার সোর্সে ফিরে চলে যাচ্ছে, যাচ্ছে কিনা, গেল। এইবারে উল্টোটার কথা ভাব, যখন উপরে -5 নিচে +5, তখন কি হচ্ছে, তার মানে এবারে কি উপরে -5 নিচে +5, উপরে -5 নিচে +5, তখন এটাতে কি হচ্ছে, তখন এই ডায়োডটা অন হয়ে যাচ্ছে, মানে এই সিচুয়েশনে ডায়োড 2টা অন হচ্ছে, ডায়োড 1টা
কোনো কাজ করছে না। তাও দেখ ভোল্টেজটা এইভাবে এসে আবার লোডের মধ্যে দিয়ে পাস করছে, মানে যেভাবেই থাকুক না কেন ভোল্টেজ আলটিমেট লোডের মধ্যে দিয়ে আমরা আউটপুট পাচ্ছি। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমার ইনপুটটা এরকমই আছে আগেরটার মতো, আউটপুটটা কিরকম হয়ে গেছে এরকম এরকম এরকম, মানে সবকটাতেই আমরা আউটপুট পাচ্ছি। এই হচ্ছে, এইটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, এটা হচ্ছে ইনপুট কার্ভ, এটা হচ্ছে আউটপুট কার্ভ। এই হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারটা একটু লিখে দিই। তারপরে আরো ডিফারেন্ট টাইপের ডায়োডস চলে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে এলইডি। যেরকম একটা কথা তুই বলছিস, এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। আমরা বাড়িতে সব ইউজ করি, তো বাড়িতে যেগুলো থাকে ওখানে অনেকগুলো এলইডি সিরিজে লাগানো থাকে, মিনিমাম 10 থেকে 12টা দেখবি খুলে। আর যেগুলো খুব ছোট বাল্ব ওগুলোতে 4টে লাগানো থাকে, মানে একদম হালকা যেগুলো খুব কম আলোর বাল্ব গুলো। তো বেসিক্যালি এলইডি কি একটা পিএন জাংশন ডায়োড, সেটাকে যখন ফরওয়ার্ড বায়াসে আমরা কানেক্ট করে দিই, কি বায়াসে কানেক্ট করতে হবে, ফরওয়ার্ড বায়াসে, তখন এটা লাইট এমিট করে। কি করে এমিট করে, লাইট এমিট করে। তাহলে কোশ্চেন হবে যে সিলিকন জার্মেনিয়াম যে সব জায়গাতে ইউজ করা হচ্ছে, ওরা তো যেখানে লাগাচ্ছে লাইট এমিট করছে না। সিলিকন জার্মেনিয়াম এরা কি হয়, এরা ইনভিজিবল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। ঠিক আছে, এরা ইনভিজিবল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে, তাই জন্য এদের রেডিয়েশনটা আমরা দেখতে পাই না। ঠিক আছে, এরা ইনফ্রারেড রিজিয়নে রেডিয়েশন এমিট করে। তাহলে তো কোশ্চেন হবে যে স্যার তাহলে ডায়োড এলইডি বানানোর জন্য আমরা নর্মাল সিলিকন জার্মেনিয়াম ইউজ করতে পারছি না, তাহলে এখানে কি কি ইউজ করা হয়, এখানে গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড লিখতে দে, গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। ঠিক আছে, এই তিনটে মনে রেখে দিবি। এই তিনটে সেমিকন্ডাক্টর ইউজ করে, দেখেই বুঝতে পারছি সব এক্সট্রিনসিক। ঠিক আছে, তো এই তিনটে সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। সিলিকন জার্মেনিয়াম কিন্তু খবরদার নয়, কারণ সিলিকন জার্মেনিয়ামের আমরা ভিজিবল রে পাই না, সো কোনো লাভ নেই, অ্যাজ এ এলইডি ইউজ করি। তাহলে এলইডি তে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, এলইডি কি দিয়ে তৈরি হয় আর এলইডির ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে। না, এলইডি কে আমরা ফরওয়ার্ড বায়াসে যদি লাগিয়ে দিই, ফরওয়ার্ড বায়াসে লাগাতে হবে, তাহলে লাইট এমিট করছে। এবার লাইট এমিটিংটা কি করে হচ্ছে সেটা একটু বোঝাই দেয়। যখন আমি বললাম না ইলেকট্রন আর হোল এরা দুজন দুজনের সাথে মিশে ভ্যানিশ করে যাচ্ছে, এই যে যখন ভ্যানিশ হচ্ছে, ভাব ইলেকট্রন হোল ক্রিয়েট করতে তো এনার্জি খরচ হয়েছে, তখন ভ্যানিশ করছে, তখন ওই এনার্জিটা কি রেডিয়েট করছে। তাহলে ইলেকট্রন হোল মিলে যখন ভ্যানিশ হচ্ছে তখন কি এনার্জি রেডিয়েট করে যাচ্ছে।
এবার নর্মাল কেসে আমরা ওই এনার্জিটা এমিট হচ্ছে সেটা বুঝতে পারি না, কেন ওটা ভিজিবল হয় না তাই। যখন ভিজিবল হচ্ছে গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের জন্য, তখন আমরা দেখতে পাচ্ছি এবং ওটাকে আমরা একটা ইউজফুল অ্যাপ্লিকেশন হিসেবে অলরেডি কাজে লাগাচ্ছি ওয়াইডলি, এবং ওটাই এখন সব লাইটকে রিপ্লেস করে দেবে আর কয়েক বছরের মধ্যে, অলরেডি করে দিয়েছে 60%। ঠিক আছে, তারপরে আসছে এলইডির পর চলে আসছে ফটোডায়োড। এলইডির পর আসছে ফটোডায়োড। ফটোডায়োড নামটা শুনে কি মনে হচ্ছে? ফটোডায়োড নামটা শুনে মনে হচ্ছে ফোটন মানে আলোর সাথে কিছু একটা রিলেশন। তো ফটোডায়োডকে যদি আমরা ভেঙে লিখব ফটো সেন্সিটিভ ডায়োড, মানে লাইটের সাথে যেটা খুব লাইটের সঙ্গে যেটা খুব সেন্সিটিভ। তার মানে ফটোডায়োডের উপরে লাইট পড়লে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বেড়ে যায়। ফটোডায়োডের উপরে যখন লাইট পড়ে ওর মধ্যে দিয়ে কি বেড়ে যায়? কারেন্ট ফ্লো বেড়ে যায়। দেখ বোঝাই ভালো করে। নর্মাল ডায়োড পিএন মানে ফটোডায়োডের একটা স্পেশাল কন্ডিশন আছে, সেটা হচ্ছে ফটোডায়োডকে রিভার্সে লাগাতে হবে। ঠিক আছে, রিভার্সে যখন আছে নরমালি কত কারেন্ট যাবে বল? ভেরি লেস কারেন্ট যাবে নরমালি, তাই তো? নরমালি ভেরি লেস কারেন্ট যাবে। এইবারে যখন এটা কে এর উপরে লাইট ফেলা হলো, তখন কি হচ্ছে? কারেন্টের ভ্যালুটা সাডেনলি ইনক্রিজ করে যাচ্ছে। কেন না কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং হয়ে যাচ্ছে, ব্রেকডাউন রিজিয়নে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছিস ফটোডায়োডের আসল কাজই হচ্ছে ব্রেকডাউন রিজিয়নে গিয়ে আমাকে বোঝানো যে এখানে লাইট আছে বা লাইটকে সেন্স করা। আমি বলেছিলাম স্পেশাল পারপাস ডায়োড গুলোতে ব্রেকডাউন রিজিয়নে যাওয়াটাই ওর কাজ হবে। ফটোডায়োড হচ্ছে সেরকম একটা ডায়োড। নর্মাল কন্ডিশনে যখন রাখা আছে রিভার্স বায়াসে একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট দিচ্ছে, যখনই ওটা ফোটনের সামনে এক্সপোজ হলো, যখনই ওটা ফোটনের সামনে এক্সপোজ হলো, তখন কি হয়ে যাচ্ছে? ফোটনের সামনে এক্সপোজ হওয়ার জন্য ওর মধ্যে দিয়ে হাই কারেন্ট যেতে শুরু করে। হাই কারেন্ট যাওয়া শুরু করা মানে ওটা আমরা এখানে যদি একটা মিটার লাগিয়ে দিই, মিলিয়াম মিটার বা মাইক্রো অ্যামিটার, তাহলে আমরা দেখতে পাবো যে হঠাৎ করে কি কারেন্টের ভ্যালুটা বেড়ে গেল। তো আমরা ডিটেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, যাক থার্ড সোলার সেল। সোলার সেল কি? সোলার সেল হচ্ছে মজাদার জিনিস। সোলার সেলের মধ্যে অলরেডি আমরা জানি সোলার সেল না একটা জিনিসকে কাজে লাগায়, সেটা হচ্ছে ফটোভোল্টিক এফেক্ট। ফটোভোল্টিক এফেক্টকে কাজে লাগায়। এবারে ফটোভোল্টিক এফেক্ট জিনিসটা কি? ফটোভোল্টিক এফেক্ট হচ্ছে যে সোলার এনার্জি বা লাইট এনার্জি থেকে যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় তাকে বলা হয় ফটোভোল্টিক এফেক্ট। যেমন আমরা পড়েছি ফটো ইলেকট্রিক এমিশন, ফটো ইলেকট্রিক কারেন্ট, সেরকম ফটোভোল্টিক এফেক্ট কি? লাইট এনার্জি থেকে কি ইলেকট্রিক্যাল ভোল্টেজ প্রোডাকশনকে বলা হয় ফটোভোল্টিক এফেক্ট। তো সোলার সেল ফটোভোল্টিক এফেক্টের উপরে কাজ করছে। জিনিসটা কিরকম থাকে বোঝে। পিএন ডায়োডটাকে এইভাবে বানানো হয়।
উপরে একটা ছোট্ট এন টাইপের ডায়োড থাকে, নিচে একটা পি টাইপের ডায়োড থাকে। তো যখন এর উপরে লাইট রে এসে পড়ে, খুব ভালো করে একটা জিনিস বোঝ, যে লাইট রে যখন এসে পড়ছে তখন এখানে ইলেকট্রন হোল একটা বন্ডকে, ধর লাইট রে ফোটন গুলো এসে ইলেকট্রন গুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করছে বন্ডে, যে কোভ্যালেন্ট বন্ড গুলো আছে। তাহলে কোভ্যালেন্ট বন্ডের যদি ইন্টারঅ্যাক্ট করে, তাহলে এখানে কি ইলেকট্রন হোল একসাথে তৈরি হচ্ছে। একটা ইলেকট্রন যদি বেরিয়ে চলে আসে বন্ড থেকে, ওখানে একটা হোলও তৈরি হল। ঠিক আছে, এবারে কি হচ্ছে, এখানে একটা অলরেডি দেখ একটা বেরিয়ার পোটেনশিয়াল আছে না, এইভাবে এরকম ভাবে একটা বেরিয়ার পোটেনশিয়াল আছে এন থেকে পি এর দিকে, সরি বেরিয়ার পোটেনশিয়ালের ডিরেকশন। এন থেকে পি এর দিকে, তাই তো, এরকম ভাবে বেরিয়ার পোটেনশিয়ালের ডিরেকশন। তো এই ফোটন গুলো যখনই ওই বন্ডের মধ্যে থাকা ইলেকট্রনকে কিক করছে, এখানে যখনই একটা হোল আর ইলেকট্রন তৈরি হচ্ছে, এই যে বেরিয়ার পোটেনশিয়াল বা বেরিয়ার ফিল্ড, এই হোলটাকে টেনে এখানে জমা করে দিচ্ছে পি টাইপের মধ্যে, আর ইলেকট্রনটাকে টেনে ওখানে জমা করে দিচ্ছে। ঠিক আছে, আমি ইলেকট্রন ই দিয়ে লিখছি। তাহলে দেখ এইভাবে যতক্ষণ ধরে ফোটন পড়তে থাকবে, এই উপরের এন টাইপের মধ্যে ইলেকট্রন জমা হতে থাকবে, আর নিচের পি টাইপের মধ্যে কি হবে, হোল জমা হতে থাকবে, পজিটিভ পজিটিভ পজিটিভ। তাহলে দেখ আসলে এখানে আমার কি হাই ভোল্টেজ তৈরি হচ্ছে, এখানে লো ভোল্টেজ তৈরি হচ্ছে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ। এবারে তুই যদি এরম ভাবে কানেক্ট করে দিস, এর মধ্যে কিছু একটা ধর ছোট্ট একটা কিছু বাল্ব দিয়ে কানেক্ট করে দিস, তখন দেখবো ওটা জ্বলছে। কেন না, তখন এই যে সোলার সেলটা, এটা কি হয়ে গেছে, একটা কারেন্ট সোর্স বা ব্যাটারির মতো কাজ করছে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স তো জমে গেছে। আমরা ইলেকট্রোলাইসিস প্রসেসে, মানে নর্মাল যে ব্যাটারির যে মেকানিজম, সেটাতেও দেখি কি হয়, সেটাতে এরকম ভাবে চার্জ সেপারেশন হয়। চার্জ সেপারেশন হয়, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তারপর কানেক্ট করো, ওরা কি হবে, ফ্লো করে ওই যে লোডটা কানেক্ট করা হয়েছে তার মধ্যে দিয়ে ফ্লো করে গিয়ে এই পোটেনশিয়ালটাকে কি নষ্ট করবে, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কমিয়ে দেবে, দিয়ে তারপর কারেন্ট ফ্লো একদম অফ হয়ে যাবে। সোলার সেলও জানিস কতটা ইম্পর্টেন্ট, কেন, কারণ সূর্যের আলো কোনোদিন নষ্ট হবে না। সূর্যের আলোতে আমরা কি করব, সূর্যের আলো থেকে সবসময় এনার্জি পেতে থাকবো, মানে সানলাইট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, এই হচ্ছে ফান্ডা। একটা আছে জেনার ডায়োড এরপর, ঠিক আছে, তো জেনার ডায়োডটা পড়ে নি। জেনার ডায়োড, জেনার ডায়োডের একটা স্পেশাল সিম্বল আছে, মাথায় রাখবে। নর্মাল ডায়োড তো এরকম নর্মাল এরকম ইয়ে দেওয়া হয়, জেনার ডায়োডের ব্যাপার হচ্ছে, জেনার ডায়োডে একটু এরকম বেন্ড করে দেওয়া, এই যে একটু এরকম বেঁকিয়ে দেওয়া, এটা একটা স্পেশাল সিম্বল জেনার ডায়োডের জন্য। ঠিক আছে, পি দিক এন দিক সেমই আছে, কিন্তু ওর সিম্বলটা একটু অন্যভাবে দেওয়া। ঠিক আছে, এই জেনার ডায়োডের হচ্ছে মেন কাজ কি না, ব্রেক ডাউন রিজিয়নে পারফর্ম করে। এগেন জেনার ডায়োডের মেন কাজ কি,
breakdown, perform in breakdown region, perform in breakdown region। তাহলে তুই বুঝতেই পারছিস যে জেনার ডায়োডের মধ্যে আমরা বড় বড় জেনার ডায়োড দেখতে পাওয়া যায়। মানে বড় বড় মানে কি, নরমাল ডায়োডের থেকে সাইজে বড়। কেন? এর মধ্যে হিট সিঙ্ক লাগানো থাকে। ঠিক আছে, হিট সিঙ্ক মানে কি, এমন কিছু মেটেরিয়াল লাগানো থাকে যেটাকে হিট ওর গা থেকে অ্যাবজর্ব করে। হিট সিঙ্ক লাগানোর জন্য জায়গা দিতে হবে। তাই জন্য সাইজে একটু বড় হয়ে যায়। মজাদার ব্যাপার, হিট সিঙ্ক কেন লাগানো হয়? কারণ ব্রেকডাউন রিজিয়নে অনেক বেশি কারেন্ট যাচ্ছে। তো জুল হিটিং এর কথা তো আমরা সবাই জানি, কারেন্ট যাচ্ছে, গরম হয়ে যাবে, গরম হয়ে পুড়ে যাবে তাড়াতাড়ি। যদিও জেনার ডায়োড ব্রেকডাউন রিজিয়নে অপারেশন করার জন্যই লাগানো হয়েছে, বা ওটার কাজই ওটা, কিন্তু তাও কি, ওই যে মানে গাড়ির কাজ তো হচ্ছে চলা, তো তাও যেমন মানে কেয়ারলেসলি বেশি চালালে যেমন ইঞ্জিন বসে যায়, ওরকম ব্যাপার। তাই জন্য ওকে ঠান্ডা করারও সুযোগ দিতে হবে, হিট সিঙ্ক রাখতে হবে। ওই জন্য জেনারেটরের সাইজ একটুখানি বড় হয় মাঝে সাঝে। এবারে তাহলে ব্রেকডাউন রিজিয়ন কেমন দেখতে হবে সেটা তো আর বলার কিছু নেই, এরকমই হবে যেটা নর্মাল ডায়োডের জন্য আমরা দেখলাম, এই এরকম। ঠিক আছে, তো আমার কাজ হবে কি, এর অ্যাক্রসে মিনিমাম করে এই যে ব্রেকডাউন ভোল্টেজ, যেটাকে আমরা এখানে ভিজেড দিয়ে পড়বো, জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ অফ জেনার ডায়োড, আর আমরা এটাকে জেনার ভোল্টেজও বলি মাঝে সাঝে। ঠিক আছে, তাহলে একটা জিনিস সংযোগ দেখে বল, যে যদি আমার ব্রেকডাউন রিজিয়নে পড়ে যায় ডায়োড, তাহলে দেখ ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা সবসময় ভিজেডই থেকে যাচ্ছে। কারেন্টের ভ্যালু যাই যেভাবেই পাল্টে যাক না কেন, ভোল্টেজের ভ্যালুটা কি থেকে যাচ্ছে, অলওয়েজ ভিজেড ভিজেড থেকে যাচ্ছে। এটাই আমরা জেনার ডায়োডের মেন অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করব। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, যে জেনার ডায়োডকে যদি আমি ব্রেকডাউন রিজনে অপারেট করতে পারি, তাহলে ওর অ্যাক্রসে ভোল্টেজটা সেম থাকছে। তো জেনার ডায়োডকে আমরা ইউজ করি অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর ইলেকট্রনিক সার্কিটে। ইলেকট্রনিক সার্কিটে আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করি, সরি ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করি। ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিভাবে ইউজ করা হয় সেটা একটু এক্সপ্লেন করি। দেখ, আগে সার্কিটের ডায়াগ্রামটা ড্র করি।